কোনো দাবির কারণে ভোট বিলম্ব হবে না বললেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময় নির্বাচন নেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ, প্রয়োজনে গণভোটের পরামর্শ। গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। অন্তঃকন্দলেই হত্যাকাণ্ড বলছে পুলিশ। পূর্বশত্রুতার জের দাবি পরিবারের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দোকানপাট, অটোরিকশার দৌরাত্ম্য। ঈদ যাত্রায় যানজটের শঙ্কা। কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে বিলুপ্ত প্রায় চীনা ধান চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় ঝুঁকছেন চাষিরা। সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। হামজার অন্তর্ভুক্তি জাগিয়ে তুলেছে দলকে। মত সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির। ভারতকে হারানোর প্রত্যাশা। এবং ইসরায়েলের 2 দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। হামাসের রকেট হামলা প্রতিহতের দাবি আইডিএফের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচনের জন্য 2টি সময়সীমা ঠিক করা হয়েছে। এই সময়সীমা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলটির যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে। অন্যদিকে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে বলে দুঃখ প্রকাশ করেন ডক্টর কমফোর্ট ইরো। বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় তার গ্রুপের সমর্থন থাকবে। এদিকে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। কায়েস রাহাতের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি হলপাড়া থেকে শুরু হয়ে একটি প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে মন্তব্য প্রত্যাহারে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বলেন, প্রধান উপদেষ্টার উপর তাদের ভরসা থাকলেও এমন কোনো বক্তব্য মেনে নেবে না শিক্ষার্থীরা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। মাননীয় উপদেষ্টা, আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। এ সময় গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শও দেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাই ছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগও আনেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জনতা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। পরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাহিম ইউসুফের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়েচড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা অন্তঃকোন্দল থেকেই এই হত্যাকাণ্ড। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। আর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড। কায়েস রাহাতের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9:30টায় গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় সুমন নামে এক ব্যক্তির। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় একজনকে অস্ত্র হাতে তাড়া করেছে 2 ব্যক্তি। পরে পুলিশ প্লাজার সামনে সুমনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত সুমনের আত্মীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। যে পুলিশ পেলার তো কি লাগলো, এই কথাকে এসে আইসে মার্কেট করতে। আমাকে এই ফোন দেওয়ার পরে তো আমরা এই জায়গায় এসে দেখতে এই ঘটনা। এই রুবেল গ্যানেট আছে একজন, শেষ তো সেটাই দূরে এই লোকজন দিয়ে ইয়ে করাইছে। পূর্ব শত্রুতাই যে এই নেটের শত্রুতাই বেশি। এদিকে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় সুমনের বুকে ও মাথায় 5টি গুলি করে দুর্বৃত্তরা, তবে চিহ্নিত করা যায়নি কাউকেই। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। আমরা সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো, এটা একটু সময় লাগবে। নিহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে পরিচালিত হওয়া এই অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এ ব্যাপারে অভিযানের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় মোট 15 জনকে গ্রেপ্তার করেছেন তারা। বলেন, উত্তরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান। সবগুলো একটু ক্লোজ করেন না ভাই, সবগুলো একটু। আসন্ন ঈদ
উপলক্ষে উত্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আজকে যৌথ বাহিনীর একটি অভিযান হয়েছে। সেই অভিযানে মোট 15 জন গ্রেপ্তার হয়েছে এবং ইয়াবা উদ্ধার হয়েছে কিছু এবং গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও 3টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, দেশীয় অস্ত্র। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা মামলা প্রক্রিয়াধীন আর কি। সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। এদিকে হবিগঞ্জে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে নিত্যপণ্যের দাম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও আমির হামজা। প্রথমেই যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন। ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে পাইকারি এবং খুচরা একই সাথে কেনা বেচা হয়। এখানে আজকের যে বাজার দর সেটি অনেকটাই সবকিছুই প্রায় স্থিতিশীল থাকলেও বিশেষ করে তেলের বাজারটি একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এখানে আমরা বাজার ঘুরে দেখেছি যে যেখানে ক্রেতা 2 লিটার সয়াবিন তেল চাচ্ছে সেখানে কাউকে 1 লিটারের সয়াবিন তেলের বোতল দেওয়া হচ্ছে, 5 লিটারের বোতল চাইলে 2 লিটারের বোতল দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় বোতলজাত সয়াবিন দেওয়াও হচ্ছে না। এটি আসলে সামনের এখানে ক্রেতাদের মন্তব্য হচ্ছে সামনের ঈদকে মানে সামনের ঈদকে আটকে রেখেই মানুষকে একটা নাজেহাল করার পরিস্থিতি তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। এই কৃত্রিম সংকটটি তৈরি করছে মূলত এখানে যারা পাইকারি ব্যবসা করে বা হচ্ছে যারা তেলটি দেয় সেই ডিলাররা। এই কারণেই এখানকার স্থানীয় মানুষরা চাচ্ছে যে ঈদের বাজারকে সামনে রেখে যেসব মশলা জাতীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার পায়তারা চলছে সেগুলো যেন প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে সেগুলো সমাধান করা যায়। আমি বিশেষ করে ক্রেতা অধিকার সহ নাগরিক অধিকারের বিষয়ে এখানে কথা বলে থাকেন, বাজারে এসেছেন মাধব দত্ত। আমি একটু ওনার কাছে একটু জানতে চাই যে আসলে এই সংকটটি কি করে নিরসন করা যায় এবং এই সংকটটি কেন? দেখেন, সামনে ঈদ, মানুষ কিন্তু তার প্রয়োজন মেটাতে সবসময় বাজারে আসছে এবং বাজার থেকে বিভিন্ন তার প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করছে। আমরা বাজার ঘুরে দেখেছি এখানে সোয়াবিন তেলের সংকট সেইভাবে না থাকলেও কিন্তু সুলভ না, সেইটি হচ্ছে সমস্যা। কারণটি হচ্ছে এটি এক ধরনের প্রবণতাই তৈরি হয়ে গেছে এটাকে স্টক করে বাজারে দাম বাড়ানো। বাজারে যারা নিয়ন্ত্রণ করেন তাদের সাথে আসলে সরকারের বারবার ডায়লগ হওয়া দরকার এবং প্রশাসনের যে উইং আছে তারা যদি বাজার মনিটরিং করে জোর দেয় এবং ভোক্তা অধিকার ফোরাম যদি এখানে কার্যকরীভাবে এই ঈদের এই কয়েকদিন বাজার মনিটরিং করে তাহলে হয়তো এটা স্বাভাবিক হতে পারে। অন্যান্য জিনিসের সমস্ত বাজারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও সোয়াবিন তেল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটাকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে এবং যাতে চুরি করে এবং এর কৃত্রিম সংকট করে এটি বিক্রি না হয় সে ব্যাপারে কার্যকরী একটি মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। কেন এই বাজার আপনি কি দেখছেন বাজারে? দেখেন, আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর একটা খোরাক হলো তেল, সয়াবিন তেল। আমরা সয়াবিন তেল কিনতে এসে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তেল পাচ্ছি না। তো এখন মনে করেন যে এটা বাজার মনিটরিং করা খুবই জরুরি। আমি আমার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাবো। যেমনটি শুনছিলাম যে এই অবস্থাটি আসলে নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। আমরা দর্শক সাতক্ষীরার বাজার পরিস্থিতির কথা জানাচ্ছিলাম আপনাকে। এতক্ষণ সাতক্ষীরা বাজার পরিস্থিতি শুনছিলেন। আমরা এখন নিয়ে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আমির হামজা জানাচ্ছেন সেখানকার বাজার পরিস্থিতি। দেখুন, হবিগঞ্জে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো আসলে ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে আসলে শুধুমাত্র সবজির বাজারের কথা যদি বলি, শুধুমাত্র যেই শশা গতকালকে ছিল 35 টাকা কেজি, এটি আজকে 50 থেকে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা। আসলে এই দুইটি দামে কিন্তু আসলে ক্রেতার বাহির রয়েছে। আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 50 থেকে 60 টাকা কেজির মধ্যেই রয়েছে। আর শাকসবজিও কিন্তু নাগালের ভিতরেই রয়েছে। আর যদি আমি একটু পেঁয়াজ, রসুন বা অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সেটা কিন্তু আসলে শুরু থেকে রমজানের শুরু থেকে যেভাবে ছিল আজকেও কিন্তু সেই একইভাবে রয়েছে। শুধুমাত্র এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আর ছোলার এলাচ যেটা আসলে 3200 থেকে 3300 টাকা কেজি বিক্রি হচ্ছিল সেটা আজকে 4700 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যদি বলি একটু যে ছোলা যেটি আসলে 120 টাকা কেজি বিক্রি হয়েছিল সেটা আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। আর বাকি যেই মুরগ বা
মাছ সেগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবেই অন্যান্যদের তুলনায় কিন্তু আসলে রয়েছে। আর যেটি আসলে প্রশাসন যেটি বলছে যে বাজারের রমজানের শুরু থেকে বাজার বাজারে বিভিন্ন যারা মজুদকারী ছিল শুরু থেকে আসলে তারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং সে কারণে কিন্তু আসলে এখন বর্তমানে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন যে আসলে ক্রেতা এবং বিক্রেতা ঈদকে সামনে রেখে যদি ব্যবসায়ীরা দাম বৃদ্ধির চেষ্টা করেন সেক্ষেত্রে যাতে আসলে প্রশাসন সেখানে কঠোর হস্তক্ষেপ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। তো এখন আসলে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সবশেষ। হামজা, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও সয়াবিন তেলের সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম সাতক্ষীরা হবিগঞ্জ থেকে সহকর্মীদের কাছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, পাশাপাশি অবাধে 3 চাকার অটোরিকশা চলাচল। আর তাই এবারও মহাসড়কে যানজটের শঙ্কা পরিবহন চালক ও যাত্রীদের। তবে পুলিশ বলছে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে কাজ করছেন তারা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ এই 3 জেলার মানুষের চাপ বাড়ে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। অসংখ্য যানবাহনের কারণে 3 থেকে 4 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানজট। এখনও মোড়টির চারদিকে অবৈধ স্থাপনা এবং দোকানপাট। এরপর যত্রতত্র গাড়ি রাস্তার দুপাশে রাখায় যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়ে। এছাড়া বালুবাহী ট্রাকের কারণে ত্রিশাল বাসস্ট্যান্ড, রাঘামারা, ভরাডোবা ও ভালুকা বাসস্ট্যান্ড সহ কমপক্ষে 15 স্থানে দীর্ঘ যানজট দেখা দেয়। বাস চালকরা বলছেন প্রশাসনের নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধ থাকলে কমে আসবে যানজট। ছোট ছোট গাড়িগুলো যা আছে গাড়িগুলো সরাই দিলে আর এই যে বিভিন্ন দোকানপাট আছে এগুলো আর কি সরাই দিলে যানজটটা কম থাকবে। ইউটার্নের মধ্যে জেনে পাই নেই গাড়ি ঘুরে এলাম, তার জন্য আর কি যানজটটা বেশি হয়। প্রশাসনে কোনো যাচ্ছে কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। দায় স্বীকার করে ট্রাক এবং 3 চাকার অটোরিকশা চালকরাও ঈদে মহাসড়কে চলাচলে প্রশাসনের সহযোগিতা চান। মাস কোনো লোকজন নাই, আমরা মহাসড়কে আসি পেটের দায়ে চলতে পারি না, কি করাম। আপনারা এটা আর পদক্ষেপ নেন, যেভাবে ভালো হবে সেটাই করেন। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিভিন্ন স্থানে মেরামতের পাশাপাশি অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতা দেওয়ার কথা বলছে পুলিশ। যেসব স্থানে আমাদের যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এইসব স্থানে আমরা রাস্তার যে সংস্কার কাজ এটা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। সড়কের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। আমরা আশা করছি যে জনগণের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমরা একটি নিরবিচ্ছিন্ন এবং যানজট মুক্ত একটি ঈদ আমরা মানুষকে উপহার দিতে সক্ষম। শুধু আইন প্রয়োগ নয়, সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্ন হবে সবার ঈদ যাত্রা, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সময়ের অবহেলিত ফসল চীনা ধান এখন ব্যাপক পরিসরে চাষ হচ্ছে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে। বাজারে এই খাদ্যশস্যের চাহিদা তৈরি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। খরচ কম, লাভ বেশি হওয়ায় চীনা চাষে ঝুঁকছে চাষিরা। পরামর্শ দিয়ে কৃষি বিভাগও দিচ্ছে সহায়তা। সহকর্মী জুয়েল রানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। কুড়িগ্রামের চরাঞ্চল জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের চীনা ধান। চলতি মৌসুমে জেলার নদ নদী বেষ্টিত চরাঞ্চলে ব্যাপক পরিসরে চাষ হচ্ছে এ ফসলটি। অন্যান্য ফসলের চেয়ে এই ধানের উৎপাদন ব্যয় কম ও বাজারে চাহিদা থাকায় প্রতি বছর বাড়ছে চীনা চাষের পরিধি। কৃষকরা জানান বিঘা প্রতি প্রায় 9 থেকে 10 হাজার টাকা খরচে চীনা উৎপাদন হয় 7 থেকে 8 মন। বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। এতে উৎপাদন খরচের 3 গুণ আয় হওয়ায় চীনা চাষে ঝুঁকছেন তারা। বিঘা প্রতি 7 থেকে 8 মন হয়। আবাদ বর্তমান খুব ভালো, দাম আমরা বিক্রি করি 4 থেকে 5 হাজার টাকা। চীনার দাম আছে, যদি বাজারে এরকম থাকে আর কি কৃষকে আর কি পোষাইব আর কি। আমরা বর্ষার পরে পলিমাটি পড়ার পর আমরা চীনা রোপণ করছি। চীনা অবশ্য ভালো হয়েছে, কিন্তু না যে যদি দাম ভালো হয় তবে আমরা লাভবান হব। অল্প খরচে চীনা ধানের আবাদ হওয়ায় কৃষকদের চীনা চাষে উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। পূর্বে চীনা
এতটা গুরুত্বপূর্ণ ফসল ছিল না। এখন দিন যখন বদলাতে শুরু করেছে তখন চীনার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি আমরা এই চীনার ভালো জাত আর কৃষক পর্যায়ে আমরা হাতে তুলে দিতে পারবো এবং কৃষক ভাইরা লাভবান হবে। জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর চরাঞ্চলে 256 হেক্টর জমিতে চাষ হয়েছে চীনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় বিনামূল্যে পানি সরবরাহে কাজ করছে স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সংকটপূর্ণ এলাকাগুলোতে টিউবওয়েল স্থাপন শুরু করেছে এই সংগঠনটি। এতে দূর হবে সাধারণ মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খরা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট কুষ্টিয়ায় দীর্ঘদিনের। গ্রীষ্মকাল আসলেই খালবিল নদীনালার পানি শুকিয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দেয় বিশুদ্ধ পানির। সাধারণ মানুষকে পানির জন্য ছুটতে হয় দূর দূরান্তে। তবে সেই সংকট লাঘবে আশার আলো দেখছে কুষ্টিয়াবাসী। স্মাইল ইন লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্পের আওতায় সংকটপূর্ণ এলাকায় করা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তৃণমূল ও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে থাকি। তাদের বিভিন্ন সময় পানি, টিউবওয়েল, তারপরে সেলাই মেশিন, এমার্জেন্সি কোনো রোগী বা কিছু আসলে আমাদের তরুণ স্বেচ্ছাসেবী যারা আছে তারা আমাদের স্মাইল ইন লাইফের অফিসে বিভিন্ন তথ্য প্রদান করে এবং সেই মর্মে আমরা সহযোগিতা প্রদান করি। সংগঠনটির বিশুদ্ধ পানি সরবরাহের এমন প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিনের পানি সংকট নিরসনে খুশি তারা। আগে সমস্যা ছিল, পানি ছিল না, পানির প্রচুর কষ্ট হইতো। খালেতে গোসল করেছি, অনেক সময় রান্না পানিও নিয়ে আসি, বাড়িতে আনিয়েছি। এখন আপনারা দিয়ে পানির সমস্যাটা খুব সমাধান হয়ে গেল। টানের সময় এখন পানি নাই, এই পানির কলটা পেয়ে খুব উপকার হয়েছে আমাদের। মাঠের কৃষকরা কাজ করে, যখন এই যে রোদ্রে অনেক তৃষ্ণা পায় তারা তো হচ্ছে সবসময় সব জায়গা থেকে পানি খাইতে পারে না, এই জায়গা থেকে পানি নিয়ে খায়। হ্যাঁ, সবারই সুবিধা হয়। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় জেলার মিরপুর উপজেলায় বসানো হয়েছে 177টি টিউবওয়েল। ধীরে ধীরে পুরো কুষ্টিয়া জেলাতেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান সংগঠনটির দায়িত্বশীলরা। আরও বেশ কিছু টিউবওয়েল আপকামিং আছে, এগুলো আসলে আমরা স্থাপন করব এবং এছাড়াও আমরা শুধু মিরপুর উপজেলা না, আরও এই উপজেলার বাইরেও কুষ্টিয়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আমরা কাজ করতে চাচ্ছি। খরা মৌসুমে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির এ সংকট নিরসনে সংগঠনটির এমন উদ্যোগ চলমান রাখার দাবি সুবিধাভোগীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।